আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন। বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপির। বেরিয়ে এলো স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার চাঞ্চল্যকর তথ্য। পাবনা 1 ও 2 আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয় ইসির। প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে 610 আপিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 তথা দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। শুক্রবার নির্বাচন কমিশনে আবেদন করেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। আবেদনে বলা হয়, হাসনাতের হলফনামা পরস্পর বিরোধী, সম্পদের বিবরণীতে গরমিল, স্ত্রীর আয়কর রিটার্ন না দেয়া, নির্বাচনী ব্যয়ের উৎসের টাকা স্পষ্ট প্রমাণ না দেওয়ার হিসেবে স্পষ্ট ও প্রতীয়মান, যা নির্বাচনী বিধিতে ক্রিমিনালি অপরাধ। বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বারের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন আইনজীবীরা। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি AK-M রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এ বিষয়ে জানতে হাসনাত আবদুল্লাহ ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির সাথে যোগাযোগ করতে ফোন দিলেও তাদের পাওয়া যায়নি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারকে সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাশাপাশি দলের বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। শুক্রবার জিয়া উদ্যানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের ছবি প্রদর্শনী শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি। এটি সরকারের দায়িত্ব। আমরা সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বারবার আহ্বান জানিয়ে আসছি। সাম্প্রতিক সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের পথে উত্তরণ ঠেকাতে কিছু অপশক্তি বাধা সৃষ্টি করতে চায়। তবে এদেশের মানুষ আন্দোলন সংগ্রামে পরিশুদ্ধ হয়েছে। এসব অপকর্ম দিয়ে তাদের থামানো যাবে না। দলের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গে তিনি বলেন, ইশতেহার ও নির্বাচন পরিচালনা একটি রাজনৈতিক প্রক্রিয়া। এ বিষয়ে আলাদা টিম কাজ করছে, খুব শিগগিরই তা প্রকাশ পাবে। দলীয় বিদ্রোহী প্রার্থীদের হুঁশিয়ারি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটা দল দেখছে। আমাদের মতো এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর। আমরা তাদের আহ্বান জানিয়েছি যে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন। সেজন্য আমি মনে করি প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে, নাইলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরী উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভ্যন্তরীণ বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়ে নিয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। এরই মধ্যে 2 শুটারকে নজরদারিতে আনা হয়েছে। গত বুধবার রাত 8:30টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মুসাব্বিরকে গুলি করে। ওই সময় তার সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হন। রাতে মুসাব্বির মারা যান। এই ঘটনায় মুসাব্বিরের স্ত্রী সুমাইয়া বেগম গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয়ে কয়েকজনের নামে তেজগাঁও থানায় মামলা করেন। মুসাব্বির হত্যার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী গণমাধ্যমকে বলেন, মুসাব্বির হত্যার ঘটনার নেপথ্যে রয়েছে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার। ঘটনাটি ঘটিয়েছে রহমান, তাকে পাচ্ছি না, তাকে পেলেই সব বেরিয়ে যাবে, সে কারওয়ান বাজারে চাঁদাবাজি করে। এর আগে মুসাব্বিরের স্ত্রী সুমাইয়া বেগম গণমাধ্যমে বলেন, আমার স্বামী রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো সমস্যার কথা আমাদের বলতেন না, তবে প্রায়ই তার প্রাণনাশের হুমকির কথা জানাতেন। তিনি বলেন,
আমার তো অনেক বেশি শত্রু হয়ে গেছে, হয়তো যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। মুসাব্বিরের রাজনৈতিক বিরোধ, চাঁদাবাজি ও দখল নিয়ে দ্বন্দ্বের বিষয়ে পুলিশের তদন্তে গুরুত্ব পাচ্ছে। এছাড়া মুসাব্বির হত্যার ঘটনার পেছনে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের উপর হামলার ঘটনার যোগসূত্র খুঁজছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তেজগাঁওয়ের তেস্তুরি বাজার এলাকায় মুসাব্বিরকে গুলি করে হত্যার পরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এরপর বুধবার রাত 11:30টায় কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী মোহাম্মদ ফারুক হোসেনকে হেফাজতে নেয় ডিবি। তিনি মহানগর যুবদল ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি। রাত ১:৩০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মোহাম্মদ আব্দুল মজিদ মিলনকে হেফাজতে নেয় ডিবি। তিনি ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে মামলার তদন্তের দায়িত্বে থাকা তেজগাঁও থানা পুলিশের ৩ জনকে হেফাজতে নেয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছেন। সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। ইসির বরাতে ওই নোটে বলা হয়, পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি প্রত্যাহার বা বন্ধ রাখার জন্য ইসির থেকে অনুরোধ জানানো হয়েছে। গত ৫ জানুয়ারি পাবনা ১ ও পাবনা ২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহল সংক্রান্ত নির্বাচন কমিশন তথা ইসি গত ২৪ ডিসেম্বরে সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থী করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই আদেশ দেন। শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদের বরাত দিয়ে পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রচার করা হয়। একাধিক গণমাধ্যমে তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই আদালত কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা ১ ও ২ আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। তিনি বলেন, তবে নির্বাচন স্থগিত হয়নি, শুধু ওই আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দুটি আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬১০টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জমা পড়ে ৬০টি এবং গ্রহণের পক্ষে রয়েছে 10টি। শুক্রবার আবেদন জমার শেষ দিন সন্ধ্যার 6:45 পর্যন্ত ১৪১টি আবেদন জমা পড়ে। শুক্রবার এর রিপোর্ট লেখা পর্যন্ত অনেককে ইসির বুথের সামনে আবেদন জমা দেওয়ার জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। এসব আবেদনগুলোর উপরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নির্বাচন ভবনে বেসমেন্টে আপিল শুনানি শুনবেন। সকাল 10টা থেকে 2 দফায় বিকেল 4টা পর্যন্ত চলবে শুনানি। শুনানি শুরু হবে আগামীকাল শনিবার থেকে এবং চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আবেদন জমার ক্রমানুসারে শুনানি হবে। দৈনিক 70টি করে শুনানি হতে পারে। ইসির নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে। ইসির তথ্য মতে শুক্রবার ছিল আপিল আবেদনের শেষ সময়। গত 5 দিনে ইসির স্থাপিত বুথগুলোতে মোট 141টি আবেদন জমা পড়ে। এর ফলে গত 5 দিনে সব মিলিয়ে আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে 610টিতে। এর মধ্যে প্রথম দিন 42টি, দ্বিতীয় দিন 122টি, তৃতীয় দিন 131টি, চতুর্থ দিন 174টি, পঞ্চম দিন ও শেষ দিন 141টি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত 10টি আঞ্চলিক বুথে প্রার্থীরা তাদের আইনজীবীদের সঙ্গে নিয়ে আবেদন জমা দিয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা প্রার্থিতা ফিরে পেতে এবং যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপিল করেছেন। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য, আপিলকারীদের বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র বা রাজনৈতিক দলের প্রার্থী। তবে এর মধ্যে ব্যতিক্রম রয়েছে। বেশ কয়েকটি অঞ্চল থেকে 10 জন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে আবেদন জমা পড়েছে বলে ইসি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র যাচাই বাছাই করে 723 জনের প্রার্থিতা বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। দর্শক, এ ছিল আমার দেশ টপ নিউজের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।